প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ে পড়া শুরু করেছিলাম। তখন আমরা দেখেছিলাম যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, তারপরে দেখেছিলাম যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষার মধ্যে পার্থক্য। আজকে আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামিং ভাষা আমরা দেখছিলাম সি, সি প্লাস প্লাস, তার পরবর্তী যে ভাষাগুলি আছে সেগুলি আমরা দেখব। দেখো, এরপরে সি প্লাস প্লাসের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক। ভিজুয়াল বেসিক মূলত কি জিনিস, যে উইন্ডোজ অ্যাপ্লিকেশন, উইন্ডোজ অ্যাপ্লিকেশনের নাম যদি আমরা মনে করি সেক্ষেত্রেই সেটাকে বলা হবে ভিজুয়াল বেসিক। অর্থাৎ উইন্ডোজ অ্যাপ্লিকেশন নাম নিলেই সবার আগে যে জিনিসটা আমাদের মনে আসবে বা মনে হবে সেটা হচ্ছে ভিজুয়াল বেসিক। এটাকে আরেক নামে বলা হয়, ভিজুয়াল বেসিককে আরেক নামে বলা হয় ভিবি। এটাকে আরেকটা নামে ছোট্ট অক্ষরে বলা হয় ভিবি, অর্থাৎ মাইক্রোসফট ডেভেলপ করা হয় ভিবি নামে, এবং এই ভিবি নামে এটা অনেক বেশি জনপ্রিয়তা পায়। দ্রুত এবং সহজে প্রোগ্রাম উন্নয়নের জন্য হচ্ছে ভিজুয়াল বেসিক। আমরা যে প্রোগ্রামিংগুলো করি তার মধ্যে দ্রুত এবং সহজে প্রোগ্রাম করার জন্য হচ্ছে ভিজুয়াল বেসিক অতুলনীয় হয়ে ওঠে। এবং মাইক্রোসফট বেসিক ল্যাঙ্গুয়েজকে তৈরি করার জন্য হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ভিজুয়াল বেসিকের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সহ মাইক্রোসফট কোম্পানি এটাকে তৈরি করে, যা 1991 সালে ভিজুয়াল বেসিক নামে তারা বাজারে ছাড়ে। এখানে যে সুবিধাগুলি, ভিজুয়াল বেসিকে যে সুবিধাগুলি দেওয়া হয়, এক নম্বরে হচ্ছে ড্র্যাগ এবং ড্রপ করা যায়। এখানে যে মেইন যে সুবিধাগুলি হচ্ছে তার মধ্যে এক নম্বরটা হচ্ছে ড্র্যাগ এবং ড্রপ করা যায়, অ্যাক্টিভ। দুই নম্বরে হচ্ছে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ এক্স কন্ট্রোল, অ্যাক্টিভ এক্স কন্ট্রোল। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে সরাসরি এক্সিকিউটেবল, আর 4 নম্বরে হচ্ছে ডাইনামিক লাইব্রেরি লিঙ্ক, অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় DLL। এই সুবিধাগুলির কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়াল বেসিক 1991 সালে যে বাজারে ছাড়ে মাইক্রোসফট কোম্পানি, সেখানে তারা যে মেইন 4টা সুবিধার কথা বলছে তার মধ্যে এক নম্বরটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, অ্যাক্টিভ এক্স কন্ট্রোল করা যায়, সরাসরি এক্সিকিউট করা যায়, এবং ডাইনামিক লাইব্রেরি লিঙ্ক এটার সাথে তৈরি করে দেওয়া হয়েছে। এই 4টা সুবিধার কারণে হচ্ছে এই ভিজুয়াল বেসিকের কদর হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে যেটা আমরা দেখব 4 নাম্বারটা, সেটা হচ্ছে জাভা। আমরা সি প্লাস প্লাসকে বলছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের নাম বললেই সবার আগে আমাদের মনে আসবে সি প্লাস প্লাসের নাম। এর বাইরে আরেকটা যে জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেটা হচ্ছে জাভার মধ্যে সি প্লাস প্লাসের চেয়েও আরও অনেক বেশি সুবিধা রয়েছে। যেমন জাভাকে বলা হয় অত্যন্ত শক্তিশালী। তারপরে এটাকে বলা হয় এটা ডাইনামিক। তারপরে হাই লেভেলের প্রোগ্রামিং, অর্থাৎ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এরপরে হচ্ছে OOP, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা। তারপরে হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এবং আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে জেনেরিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেনেরিক প্রোগ্রামিং ভাষা।
অর্থাৎ এখানে জাভা শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না, এটাকে বলা হয় অত্যন্ত শক্তিশালী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাইনামিক, হাই লেভেল মানে উচ্চস্তরের ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো অবশ্যই, তারপরে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম, এবং লাস্ট বলা হয় এটাকে জেনেরিক প্রোগ্রামিং ভাষা। এটির সিনটেক্স অর্থাৎ এটার ধারণা মূলত আসে সি++ থেকে ধারণা মূলত আসে, এবং বর্তমানে এর ব্যবহার প্রচুর। 1991 সালের শেষের দিকে এর আবিষ্কারকের সাল হচ্ছে 1991 সাল, এগুলি সব এমসিকিউ, এবং এটা তৈরি করেন জেমস গসলিং নামক একজন বিজ্ঞানী। মানে 1991 সালের শেষের দিকে জেমস গসলিংয়ের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ জাভা ভাষা আবিষ্কার করেন। প্রথমে শুরুতে এর নাম কিন্তু জাভা ছিল না, প্রথমে এর নাম ছিল ওক, প্রথমে এর নাম ছিল ওক। পরবর্তীতে 1994 সালে এর নাম দেওয়া হয় জাভা। 1994 সালে হচ্ছে এই ওকের নামকরণ করা হয় জাভা। তার মানে আমরা কি দেখলাম, যে জাভা অত্যন্ত শক্তিশালী, ডাইনামিক, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সম্পূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্রস প্ল্যাটফর্ম এবং জেনেরিক প্রোগ্রামিং ভাষা। এই জাভা আবিষ্কার করা হয় 1991 সালে জেমস গসলিং নামক একজন বিজ্ঞানীর নেতৃত্বে, যেখানে প্রথমে এর নাম ছিল ওক, পরবর্তীতে 1994 সালে এই ওক নামকরণ পরিবর্তিত হয়ে যায় জাভা। স্ক্রিপ্ট মূলত ভিজুয়াল বেসিক মতো ওয়েব পেজ উন্নয়নের কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এরপরে আমরা দেখব 4 নম্বরে ওরাকল কি। ওরাকল কি জিনিস? 4 নাম্বার না, 5 নাম্বারে দেখব ওরাকল, ORACLE। ওরাকলে তেমন কিছু পড়ার নাই, জাস্ট কয়েকটা এমসিকিউ আছে। সেটা হচ্ছে EF কড নামের একজন বিজ্ঞানী এই ওরাকল আবিষ্কার করেন। সি এবং জাভা ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে, সি এবং জাভার সমন্বয়ে হচ্ছে ওরাকল আবিষ্কার করা হয়। ঠিক আছে, এই ওরাকলের মধ্যে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় হয় সেটা হচ্ছে RDBMS সিস্টেম, অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটা ওরাকলে সবচেয়ে বেশি তৈরি করা হয়, এবং এই RDBMS এর মধ্যে 12টি সূত্র বা 12টি নিয়ম তৈরি করা হয় ওরাকলের জন্য। সেই RDBMS যে তৈরি করা হয় সেখানে মূল বিষয়বস্তুই ছিল, এর মূল বিষয়বস্তু, যে বিষয়বস্তুর উপর নির্ভর করে ওরাকল তৈরি করা হয়, তার মূল বিষয়বস্তু ছিল যে ডাটাবেজের সকল ডাটাকে একে অপরের সাথে সম্পর্কযুক্ত করা। ডাটাবেজের সকল ডাটা একে অপরের সাথে পরস্পর সম্পর্কযুক্ত। এটাই ছিল মূলত RDBMS এর মূল বিষয়বস্তু, যে বিষয়বস্তুর উপর নির্ভর করে ওরাকল তৈরি করা হয়। এরপরে আমরা দেখব অ্যালগল কি। এগুলি সবগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ। অ্যালগল কি জিনিস? অ্যালগল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। এর পূর্ণরূপ হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। 1958 সালে এটা আবিষ্কৃত হয়। অ্যালগরিদমের পূর্ণরূপ হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। 1958 সালে আবিষ্কৃত হয়, আর ইউরোপিয়ান এবং আমেরিকান কম্পিউটার বিজ্ঞানীরা মিলিতভাবে এই ভাষা আবিষ্কার করেন। এটার সুনির্দিষ্ট 3টি সিনট্যাক্স রয়েছে। এক নম্বরে হচ্ছে রেফারেন্স সিনট্যাক্স। 2 নম্বরে হচ্ছে পাবলিকেশন
সিনটেক্স কে পাবলিকেশন সিনটেক্স, 3 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন সিনটেক্স, ইমপ্লিমেন্টেশন সিনটেক্স। এই 3টে সিনটেক্সের উপরে ভিত্তি করে, সুনির্দিষ্ট 3টে সিনটেক্সের উপর ভিত্তি করে অ্যালগোরিদম তৈরি করা হয়। প্রধানত বৈজ্ঞানিক এবং প্রকৌশলগত সমস্যা সমাধানের জন্য হচ্ছে আমেরিকা এবং ইউরোপের বিজ্ঞানীরা এই অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ বা অ্যালগল আবিষ্কার করেন। এরপরে আসছে 7 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ফোরটান। ফোরটানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। ফোরটানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন। এটা আবিষ্কার করেন 1957 সালে আইবিএম কোম্পানি। 1957 সালে আইবিএম কোম্পানি। ফোরটানের ইংরেজি ফোরটান শব্দটির পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন, যা 1957 সালে আইবিএম কোম্পানি আবিষ্কার করেন। কিন্তু তার আগে অর্থাৎ 1953 সালে জন ডব্লিউ বেকুস নামক একজন বিজ্ঞানী আইবিএম 704 মেইন ফ্রেম কম্পিউটারে এই ফোরটান ভাষাটা ব্যবহার করেন। তার মানে ফোরটানের পূর্ণরূপ হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন, যা 1957 সালে আইবিএম কোম্পানি আবিষ্কার করে। তারও আগে 1953 সালে জন ডব্লিউ বেকুস নামে একজন বিজ্ঞানী আইবিএম 704 মেইন ফ্রেম কম্পিউটারে এই ভাষাটা সর্বপ্রথম ব্যবহার করেন। এরপর আমরা দেখব পাইথন কি। পাইথন হচ্ছে বর্তমানে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে সবাই এখন পাইথন শিখে। পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বা অন্যতম হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন সহ অনেক কিছু বানানোতে বর্তমানে এটি ব্যবহৃত হয়। 1991 সালে নেদারল্যান্ডের এক বিজ্ঞানী, যার নাম হচ্ছে ভ্যান রোসাম, যিনি 1991 সালে ভ্যান রোসাম নামক একজন নেদারল্যান্ডের বিজ্ঞানী 1991 সালে এই ভাষাটি রচনা করেন। এই ভাষার নামকরণ করা হয়েছে ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথনের নামে। এর নামকরণ করা হয়েছে ব্রিটিশ কমেডি শো মন্টি পাইথনের নামে। এই পাইথন ভাষার সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি খুবই সমৃদ্ধ হওয়ার কারণে এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত, এবং যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান বা পাইথন ব্যবহার করে তার মধ্যে হচ্ছে গুগল এবং নাসা উল্লেখযোগ্য। তার মানে আমরা মোটামুটিভাবে 8 ধরনের প্রোগ্রামিং ভাষা দেখলাম। প্রথমে দেখছি সি, তারপরে দেখছি C++, আজকে দেখলাম ভিজুয়াল বেসিক, তারপর হচ্ছে জাভা, ওরাকল, অ্যালগল, ফোরটান, পাইথন। এই ভাষাগুলি হচ্ছে তোমরা যখন বড় ক্লাসে যাবা, অনার্সে যাবা, তখন হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করো তারা হচ্ছে এই জিনিসগুলি বিস্তারিত এবং হাতে কলমে শিখবা। আর বাকিরাও এগুলি শিখতে পারবা যদি কারো ইন্টারেস্ট থাকে, তোমরা এই জিনিসগুলি শিখতে পারবে। এগুলি কিন্তু খুবই মজার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের নর্মাল যে আমরা ভাষার কথা বলি তার বাইরে এগুলি হচ্ছে অন্য ধরনের একটা ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখব চতুর্থ প্রজন্মের ভাষা কি। আমাদের যে 3 ধরনের ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের যে প্রজন্মের ভাষা ছিল, তার মধ্যে 4 নম্বরটা হচ্ছে আমরা দেখেছি মেশিন ভাষা কি, অ্যাসেম্বলি ভাষা কি, উচ্চতর ভাষা কি। এখন হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্ম যাকে বলা হচ্ছে অতি উচ্চতর ভাষা
যা 1970 সালে আবিষ্কৃত হয়। কম্পিউটারের সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চতর ভাষা বলে। রিপোর্ট ও পর্দায় ফলাফল গঠন, ডেটা রেকর্ড, ইনপুট ডেটা ইত্যাদি নির্দিষ্টকরণের সরল কুইরি নির্দেশ ব্যবহারের ক্ষমতা চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য। অর্থাৎ এই ভাষার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, সংক্ষেপে যে বৈশিষ্ট্য সেটা 1 নম্বরে হচ্ছে রিপোর্ট ও পর্দায় ফলাফল গঠন। রিপোর্ট ও পর্দায় ফলাফল গঠন। 2 নম্বরে হচ্ছে ডেটা রেকর্ড। 3 নম্বরে হচ্ছে ইনপুট ডেটা। এই 3টে বৈশিষ্ট্যের উপর নির্ভর করে চতুর্থ প্রজন্মের ভাষা তৈরি করা হয়। চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণ কি? চতুর্থ প্রজন্মের ভাষার সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হচ্ছে SQL, আর একটা হচ্ছে ওরাকল। এগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন এভাবে আসে যে নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষার উদাহরণ? SQL আর একটা হচ্ছে ওরাকল। আজকে এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা চতুর্থ প্রজন্মের বিস্তারিত বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং পঞ্চম প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।